আমার নাম নীলা। বয়স ২৪। বিয়ের বয়স মোটে ২ বছর। আমার স্বামী আকাশ একজন অত্যন্ত ব্যস্ত মানুষ। সে বেশিরভাগ সময় ব্যবসার কাজে দেশের বাইরে থাকে। আমাদের এই বিশাল দোতলা বাড়িতে আমরা ৪ জন, আমি, আকাশ, আমার শাশুড়ি এবং আমার শ্বশুর মিস্টার চৌধুরী। মিস্টার চৌধুরী শহরের একজন স্বনামধন্য ব্যবসায়ী। তাঁর ব্যক্তিত্ব যেমন গম্ভীর তেমনি দাপুটে। বাড়িতে সবাই তাকে বাঘের মতো ভয় পায়। কিন্তু সেই মানুষটার আড়ালে যে কত বড় এক তুষারঝড় লুকিয়ে আছে তা আমার কল্পনাতেও ছিল না। আকাশের অনুপস্থিতিতে বাড়িটা আমার কাছে একটা খাঁচার মতো হয়ে ওঠে। শাশুড়ি খুব ধার্মিক এবং সারাদিন মন্দিরে বা ঠাকুরঘরে কাটিয়ে দেন। আর শ্বশুরমশাই, তিনি তাঁর নিজের লাইব্রেরি ঘরেই কাটান বেশিরভাগ সময়। আমার সাথে তাঁর কথোপকথন খুব কমই হতো। তিনি যখন ড্রয়িং রুমে বসে ইংরেজি খবরের কাগজ পড়তেন, তখন তাঁর চশমার ওপর দিয়ে আসা সেই তীক্ষ্ণ দৃষ্টি যেন আমার শরীরের প্রতিটি ভাঁজ মেপে নিত। আমি এক অস্বস্তি বোধ করতাম, কিন্তু সেটাকে এড়িয়ে চলতাম। ঘটনার শুরু হয় গত মাসে। এক বৃষ্টির রাতে আকাশ ফোন করে জানাল ইউরোপের ট্রিপটা আরও ১ সপ্তাহ পিছিয়ে গেছে। মনটা ভেঙে গিয়েছিল। ডিনার সেরে আমি নিজের ঘরে যাচ্ছিলাম। সিঁড়ির কাছে আসতেই দেখি মিস্টার চৌধুরী বারান্দায় দাঁড়িয়ে বাইরের বৃষ্টি দেখছেন। আমি নিচু গলায় বললাম, বাবা, ঘুমোতে যাচ্ছেন না? তিনি আমার দিকে ফিরলেন। হাতে একটা পাইপ, ঘরটা দামি তামাকের গন্ধে মোম করছে। তিনি মৃদু হেসে বললেন, নীলা, এই বৃষ্টির শব্দ কি তোমারও মন খারাপ করে দেয়? নাকি তোমার ঘরে একা থাকতে ভালো লাগে না? তাঁর এই প্রশ্নের মধ্যে একটা গোপন ইঙ্গিত ছিল, যা আমি তখন বুঝতে পারিনি। আমি জড়তা কাটিয়ে বললাম, একটু তো খারাপ লাগে বাবা, কিন্তু অভ্যাস হয়ে গেছে। তিনি ধীরে ধীরে আমার কাছে এলেন। আমাদের মাঝখানের দূরত্বটা কমতে লাগল। তিনি আমার চিবুকটা আলতো করে ছুঁয়ে বললেন, আকাশ তোমাকে বোঝেনি মা। ও ব্যবসার নেশায় মত্ত। এত রূপবতী একটা স্ত্রীকে যে মানুষ একলা ফেলে রাখে, সে বোকা। সেই প্রথম তাঁর হাতের স্পর্শ আমার ত্বকে আগুনের মতো জ্বলে উঠেছিল। আমি চমকে পিছিয়ে গেলাম। আমার বুকটা ধড়ফড় করছিল। আমি জানি না কেন, কিন্তু সেই মুহূর্তে আমি তাঁকে ঘৃণা করতে পারিনি। বরঞ্চ একটা অজানিত শিহরণ আমার শিরদাঁড়া দিয়ে বয়ে গিয়েছিল। আমি দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিয়েছিলাম। সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমার কানে বারবার বাজছিল তাঁর সেই গভীর, ভরাট কণ্ঠস্বর। পরদিন দুপুরে বাড়ির সবাই যখন বিশ্রামে, মিস্টার চৌধুরী আমাকে লাইব্রেরি রুমে ডাকলেন। বললেন কিছু পুরনো নথিপত্র গুছিয়ে দিতে। আমি গেলাম। ঘরটা বইয়ের গন্ধে ভারী হয়ে আছে। তিনি বড় একটা চামড়ার চেয়ারে বসে আমাকে নির্দেশ দিচ্ছিলেন। কাজ করতে করতে হঠাৎ আমার শাড়ির আঁচলটা টেবিলের কোণায় আটকে গেল। আমি সেটা ছাড়াতে গিয়ে ঝুঁকে পড়লাম। আর তখনই তিনি আমার কোমরটা জাপটে ধরলেন। আমি আর্তনাদ করে উঠতে চেয়েছিলাম, কিন্তু তিনি আমার মুখের ওপর একটা বড়বই রেখে দিলেন। ফিসফিস করে বললেন, চিৎকার করলেই পুরো বাড়ির লোক জেনে যাবে, নীলা। তুমি কি চাও তোমার শ্বশুর শাশুড়ির কাছে অসম্মানিত হোক? আমি কাঁপছিলাম। তিনি আমার কানের কাছে মুখ নিয়ে বললেন, আকাশ তোমাকে যা দিতে পারেনি, আমি তোমাকে তার চেয়ে বেশি সুখ দেব। এই বিশাল সম্পদ, এই বিলাসিতা, সবই তোমার। শুধু আমাকে একটু সাহচর্য দাও। আমি নিজেকে ছাড়াতে চেয়েছিলাম, কিন্তু তার বলিষ্ঠ হাত আমার কোমরে শক্ত করে বসানো ছিল। তিনি যখন আমার পিঠের ওপর হাতের আঙুল ঘোরাচ্ছিলেন, আমার শরীরের প্রতিটি স্নায়ু অবশ হয়ে আসছিল। আমি জানতাম এটা মহাপাপ। আমি জানতাম আমি যা করছি তা সমাজের চোখে জঘন্য। কিন্তু তাঁর ব্যক্তিত্বের সেই প্রবল আকর্ষণ আর আমার দীর্ঘদিনের নিঃসঙ্গতা আমাকে পরাজিত করে দিল। আমি ধীরে ধীরে তাঁর দিকে ঘুরে দাঁড়ালাম। তাঁর চোখে সেই কামনার আগুন দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। তিনি আমার শাড়ির আঁচলটা কাঁধ থেকে সরিয়ে দিলেন। ঘরটা নিস্তব্ধ, বাইরে বৃষ্টির ঝাপটা বাড়ছে। আমি জানতাম এই মুহূর্ত থেকেই আমার জীবন চিরতরে পাল্টে যাচ্ছে।
আমি যে নরকের দিকে পা বাড়ালাম সেখান থেকে ফেরার কোনো রাস্তা আর নেই। আমি শুধু জানতাম সেই মুহূর্তে আমার অস্তিত্বের প্রতিটি কণা তার বশবর্তী হয়ে গিয়েছিল। আকাশের অনুপস্থিতি যেন আমাদের জন্য এক সুযোগ হয়ে দাঁড়াল। মিস্টার চৌধুরী বা বাবা এখন আর আমার কাছে কেবল শ্বশুর নন, হয়ে উঠলেন এক নিষিদ্ধ আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। দিনের বেলা আমরা একে অপরের সাথে এমন আচরণ করতাম যেন কিছুই ঘটেনি, কিন্তু রাতের নিস্তব্ধতায় যখন শাশুড়ি মা নিজের ঘরে ঘুমানোর জন্য যেতেন তখন আমার হৃদস্পন্দন বেড়ে যেত। আমি জানতাম লাইব্রেরির সেই বড় দরজাটা আজ রাতের জন্য খোলা থাকবে। লাইব্রেরির ওই ঘরটা ছিল আমাদের লুকানো জগত। সেখানে আকাশ নেই, সমাজ নেই, লোকলজ্জা নেই। মিস্টার চৌধুরী আমাকে অনেক কিছু শেখালেন। তিনি বলতেন যৌবন হল একটা নদী যেটা সঠিক খাতে না বইলে বন্যা হয়ে ধ্বংস ডেকে আনে। আমি সেই নদীর গতিপথ জানি। নীলা তার প্রতিটি কথা আমার মনে এক ঘোর তৈরি করত। আমি নিজেকে তার হাতে সমর্পণ করে দিয়েছিলাম, কিন্তু আমার অবচেতন মনে কোথাও একটা ভয় কাজ করত। যদি আকাশ জেনে যায় বা শাশুড়ি মা কোনোভাবে টের পেয়ে যান। এই বাড়ির প্রতিটা দেয়ালে যেন চোখ আছে। মিস্টার চৌধুরী হয়তো আমাকে সাহস দিতেন, কিন্তু আমি জানি আগুনের সাথে খেলা করলে পোড়া অনিবার্য। তবুও আমি সেই পোড়া দাগের নেশায় বুঁদ হয়ে থাকতাম। প্রথম পর্বের শেষ প্রান্তে এসে আমি অনুভব করলাম আমার জীবন এখন আর আমার নিয়ন্ত্রণে নেই। আমি এক সুতোয় বাঁধা পুতুলের মতো, যার নাড়াচাড়া নিয়ন্ত্রণ করছেন খোদ আমার শ্বশুরমশাই। আকাশের ফেরার খবরটি ছিল আমার জন্য এক দীর্ঘশ্বাসের মতো, কারণ আমি জানতাম এরপর আমার এই নিষিদ্ধ খেলা হয়তো অনেক বেশি জটিল হয়ে উঠবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমি সেই অন্ধকারের গভীরে তলিয়ে গেছি, যেখানে আলো ফেরার আর কোনো পথ নেই। আকাশের ফেরার খবরটা আমার কাছে যেন বজ্রপাতের মতো ছিল। পরদিন সকালেই সে বাড়ি পৌঁছাবে। আমি জানি না কেন, কিন্তু মিস্টার চৌধুরী বা বাবার মুখে সেই খবর শুনে আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। তিনি শুধু একটা রহস্যময় হাসি হেসে বলেছিলেন, ভয় পাওয়ার কিছু নেই নীলা। আকাশ নিজের কাজ নিয়ে এত ব্যস্ত থাকে যে ঘরের ভেতরের খবর নেওয়ার সময় ওর নেই। আর তুমি যদি চাও আমরা আমাদের এই গোপন অভয়ারণ্য আরও সুরক্ষিত রাখতে পারি। কিন্তু আমার বুকটা ধড়ফড় করছিল। আমি জানতাম আকাশ ফিরে এলে আগের মতো করে শ্বশুরের সাথে আমার এই নিষিদ্ধ মেলামেশা চালিয়ে যাওয়া অসম্ভবে। আকাশ বাড়িতে ঢুকলে বাড়িটার পরিবেশ বদলে যায়। তার হাসি, তার গল্প আর আমার প্রতি তার অধিকারবোধ, সবকিছুই আমার জন্য এখন এক একটা কাঁটার মতো বিঁধছিল। পরদিন আকাশ বাড়িতে এল। দীর্ঘ সময়ের পর তাকে দেখে শাশুড়ি মা খুব আনন্দিত হলেন। আমি আকাশের কাছে গিয়ে দাঁড়ালাম, কিন্তু আমার চোখ বারবার চলে যাচ্ছিল পাশের ঘরে বসে থাকা মিস্টার চৌধুরীর দিকে। আকাশ আমাকে জড়িয়ে ধরে বলল, নীলা, তোমাকে খুব ফ্যাকাশে লাগছে। শরীর ঠিক আছে তো? আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ, একটু ক্লান্তি বোধ করছি। মিস্টার চৌধুরী তখন খবরের কাগজ থেকে মুখ না তুলেই বললেন, আকাশ ও কিছুদিন খুব ক্লান্ত ছিল। আমি ওকে বলেছিলাম একটু বিশ্রাম নিতে। তাঁর কণ্ঠে সেই একই দাপট, সেই একই শীতলতা। আমি বুঝতে পারলাম তিনি আমাকেও তাঁর এই খেলার অংশীদার করে নিয়েছেন। আকাশের ফেরার পর থেকে বাড়িটা যেন এক গোলকধাঁধায় পরিণত হল। আমি সারাটা সময় ভয়ে থাকতাম। কখন আকাশ কোনো কিছু টের পেয়ে যায়, কখন শাশুড়ি মা আমার দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকান। কিন্তু মিস্টার চৌধুরী খুব কৌশলী। তিনি আকাশকে ব্যস্ত রাখার জন্য তার ব্যবসার বিভিন্ন কাজে জড়িয়ে নিলেন। আর আমি পড়লাম এক অদ্ভুত দোটানায়। রাতে আকাশ যখন আমার পাশে শুত, তখন আমার মনে হতো আমি বিশ্বাসঘাতকতা করছি। কিন্তু আকাশের স্পর্শে আমি আর সেই আগের উষ্ণতা খুঁজে পেতাম না, যা আমি মিস্টার চৌধুরীর সেই অন্ধকার লাইব্রেরি ঘরে খুঁজে পেয়েছিলাম। একদিন রাতে আকাশ খুব গভীর ঘুমে আচ্ছন্ন। শাশুড়ি মা নিজের ঘরে। বাড়িটা একদম নিস্তব্ধ। হঠাৎই আমার দরজায় আলতো করে টোকা পড়ল। আমার হৃৎপিণ্ড যেন গলার কাছে উঠে এল। আমি পা টিপে টিপে দরজা খুলে দেখি মিস্টার চৌধুরী দাঁড়িয়ে আছেন।
তাঁর পরনে একটা ঢিলেঢালা গাউন। তিনি কোনো কথা না বলে আমার ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে আটকে দিলেন। আমি কাঁপতে কাঁপতে বললাম, বাবা, আপনি কি পাগল হয়ে গেছেন? আকাশ পাশে শুয়ে আছে। কেউ যদি দেখে ফেলে। তিনি আমার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, ওদের দেখার ক্ষমতা নেই, নীলা। আমি আজ সারা দিন তোমাকে দেখিনি, তুমি কি আমায় মিস করোনি? তার হাতটা আমার কাঁধের ওপর নামতেই আমি যেন দুর্বল হয়ে পড়লাম। আমার সমস্ত যুক্তি, সমস্ত ভয় এক নিমেষে ধুলোয় মিশে গেল। আমি জানি এটা মহাপাপ, এটা ধ্বংসের রাস্তা, কিন্তু তবুও আমি নিজেকে সরাতে পারলাম না। আমরা বারান্দার এক অন্ধকার কোণে গেলাম। সেখানে আকাশকে আড়াল করে শুরু হলো আমাদের এক বিপজ্জনক খেলা। তার প্রতিটি ছোঁয়ায় আমি আমার অস্তিত্বের সমস্ত সীমানা মুছে ফেলছিলাম। তিনি ফিসফিস করে বলছিলেন, আকাশ তোমাকে শরীর দিয়েছে, কিন্তু তোমাকে আনন্দ দেওয়ার ক্ষমতা ওর নেই। আমি তোমাকে প্রতিটি অনুভবে নারী হতে শিখিয়েছি। হঠাৎই আকাশের ঘরে আলো জ্বলে উঠল। সম্ভবত আকাশ তৃষ্ণার্ত হয়ে ঘুম থেকে জেগেছে। আমার সারা শরীর ঠান্ডা হয়ে এল। মিস্টার চৌধুরী দ্রুত নিজেকে সামলে নিলেন এবং বারান্দার অন্ধকার থেকে বেরিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। আমি কোনোমতে দৌড়ে এসে বিছানায় শুয়ে পড়লাম। আকাশ বাথরুম থেকে বেরিয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, নীলা, তুমি কি দরজার কাছে কাউকে দেখলে? আমি ভয়ে ভয়ে বললাম, না তো। কেন? আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মনে হলো যেন লাইব্রেরি ঘরের দিকে কেউ যাচ্ছে। সেই রাতে আমি আর ঘুমাতে পারিনি। আকাশ পাশে শুয়েছিল, কিন্তু আমার শরীরটা কাঁপছিল মিস্টার চৌধুরীর সেই ছোঁয়ার নেশায়। আমি বুঝতে পারছিলাম, এই গোপন খেলা আর কতদিন ঢাকা থাকবে। শাশুড়ি মায়ের সেই তীক্ষ্ণ নজর, আকাশের সন্দেহ, আর মিস্টার চৌধুরীর এই বেপরোয়া নেশা, আমি ঠিক কোন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছি তা ভেবেই আমার সারা শরীর অবশ হয়ে আসছিল। আমি এক নিষিদ্ধ স্বর্গের নেশায় এমনভাবে জড়িয়ে গেছি যে এখন সেখান থেকে ফেরার পথ মানেই নিশ্চিত মৃত্যু। অন্ধকার ঘরে আকাশের শ্বাসপ্রশ্বাসের আওয়াজ শুনছিলাম আর ভাবছিলাম, এই মানুষটাকে আমি কতটা ঠকাচ্ছি। কিন্তু আমার শরীরের প্রতিটি রন্ধ্রে তখনও মিস্টার চৌধুরীর সেই দাপুটে ছোঁয়ার উষ্ণতা লেগে আছে। আমি এক পাপী, আমি এক বিশ্বাসঘাতক, এই বোধটা আমার মনের ভেতর তোলপাড় করছিল। কিন্তু ভালোবাসা না হোক, এক আদিম শারীরিক ক্ষুধার নেশায় আমি এমনভাবে আটকা পড়েছি, যা কোনোদিন হয়তো শেষ হবে না। আকাশ কি কোনোদিন জানতে পারবে? সেই ভয়ের চাবুকটা আমাকে সারারাত শাসন করছিল।